হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 9-এর পরমাণু গঠনের আগের ভিডিওতে দুটো মডেলের উপরে আলোচনা করেছিলাম, থমসন এবং রাদারফোর্ড। তা আমরা এমনিতে নর্মালি জানি যে পরমাণুর যে মৌলিক কণা, পরমাণু অবিভাজ্য হলেও তার মধ্যে 3 ধরনের মৌলিক কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কিন্তু এই থমসন এবং রাদারফোর্ডের যে পরীক্ষা বা অবজারভেশন, তখনও পর্যন্ত কিন্তু এই নিউট্রন কণাটা আবিষ্কার হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রোটন এবং ইলেকট্রন, এই দুটোর মধ্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য। পরমাণুর ভর বলতে গেলে তখনও পর্যন্ত আমরা প্রোটনের ভরটাকেই বুঝতাম, ইলেকট্রনের ভর খুব নগণ্য হওয়ার জন্য তাকে বাদ দেওয়া যেত। আচ্ছা, এবার এই দুটোর উপরে ভিত্তি করে তখনও পর্যন্ত যেহেতু নিউট্রন কণাটা আবিষ্কার হয়নি, তা এবং রাদারফোর্ডের মডেল পর্যন্ত আর কি, যে পরমাণুর ভর বলতে কিন্তু আমরা প্রোটন সংখ্যার ভরটাকেই, মোট ভরটাকেই বুঝতাম কোনো পরমাণু। আচ্ছা, তার উপরে ভিত্তি করে একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে একটি প্রোটনের ভর এবং একটি ইলেকট্রনের ভরকে পারমাণবিক ভরের স্কেল অনুযায়ী 1 একক করে ধরা হয়। একটি প্রোটনের ভরকে 1 একক এবং একটি ইলেকট্রনের ভরকেও আমরা 1 একক ধরতে পারি। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো, হিলিয়াম একটা পরমাণু, হিলিয়ামের প্রোটন সংখ্যা হলো 2টি। তার মানে যেহেতু ইলেকট্রনের ভরটাকে আমরা ধরছি না, নগণ্য ধরা হচ্ছে, তার মানে হিলিয়াম পরমাণুর যে ভরটা হওয়া উচিত, দেখো 2টি প্রোটন আছে, তার মানে 2 × 1 মানে 2 এককই হওয়া উচিত ছিল। কিন্তু প্রকৃতপক্ষে হিলিয়ামের ভর তোমাকে দেখাচ্ছে কত, 4 একক। এটা হচ্ছে কেন? আমার কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে কেন? অ্যাকচুয়ালি কি হয় যে এটার থেকে আমরা কিন্তু ওই নিউট্রন কণার বা তৃতীয় নম্বর যে কণা, তার কিন্তু একটা ধারণা পাই। 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড ওই 1 একক ভরযুক্ত কণার একটা পরিকল্পনা করেন। 1 একক এবং হচ্ছে নিস্তরিত বলা যাবে তাকে। আচ্ছা, এবং তার পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক, নামটা মনে রাখবে, 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক প্রথম এই নিউট্রন কণাটা কিন্তু আবিষ্কার করেন এবং এটা কিন্তু নিস্তরিত ছিল। তা এই হচ্ছে তার পরবর্তীকালে, মানে থমসন এবং রাদারফোর্ডের যে অবজারভেশন বা পরীক্ষা, তার পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে আরেকটি কণা আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক, যাকে আমরা বলি হচ্ছে নিউট্রন কণা। ওকে, আচ্ছা, এবার এই 3টে কণার মধ্যে আমরা একটু দেখব যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের মধ্যে কার ভর কীরকম। প্রথমে আসছি হচ্ছে প্রোটন। আচ্ছা, প্রোটন মানে কি, আমরা পি দিয়ে লিখলাম, পি ফর হচ্ছে প্রোটন। প্রোটনকে কিন্তু আমরা একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সমানও বলতে পারি, এবং এর ভরটা হচ্ছে, আমি লিখছি মানটা 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছি নিউট্রন কণা, এন দিয়ে লিখলাম ছোট হাতে, এটা হচ্ছে নিউট্রন কণার চিহ্ন। আচ্ছা, এর ভরও প্রায় একটি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান, 1.675 ইন্টু 10⁻⁻27 কে। আচ্ছা, তারপরে আসি ইলেকট্রন। ইলেকট্রনের চিহ্নটা এইভাবে লিখবে, এর ভরটা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের, এটা আমরা জানি, কিন্তু হাইড্রোজেনের ভরের 1/1837 অংশ, অর্থাৎ ইলেকট্রনের ভর খুবই কম, এবং এর মানটা কত আসছে, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, অর্থাৎ খুবই কম। তার জন্যই ইলেকট্রনের ভরটাকে নগণ্য ধরা হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে পরমাণুর 3টি মৌলিক কণা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানধর্মী, নিউট্রন হলো নিস্তরিত কণা, আর ইলেকট্রন হলো ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎধর্মী কণা।
আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে দিই যে বিজ্ঞানী স্যাডউইক যখন নিউট্রন কণা আবিষ্কার করলেন, তিনিও কিন্তু একটি আলফা পরীক্ষার মাধ্যমেই এই নিস্তড়িত এবং এই 3 নম্বর যে কণাটা নিউটন, তিনি কিন্তু সেটা আবিষ্কার করেছিলেন। তা সেটা আমি একটু লিখছি রিয়াকশনটা। তিনি কিন্তু বেরিলিয়াম পরমাণু নিয়েছিলেন, বেরিলিয়াম পরমাণুকে একইভাবে হিলিয়াম কণা, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে আলফা কণা, এই আলফা কণা পরীক্ষা করে তিনি কিন্তু এখানে কার্বন পরমাণু উৎপন্ন হবে, প্লাস উৎপন্ন হবে ওই নিউট্রন কণা। তিনি কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই এই নিউট্রন কণার যে অস্তিত্ব সেটা কিন্তু উনি বুঝিয়েছিলেন। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে পরমাণুর মধ্যে শুধুমাত্র প্রোটন এবং ইলেকট্রন থাকে না, আরেক ধরনের কণা থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, যেমন হিলিয়ামের ক্ষেত্রে যেটা বললাম যে হিলিয়ামের মধ্যে 2টো প্রোটন আছে, হিসেব মতো হিলিয়ামের ভর কিন্তু 2 একক হওয়া উচিত, কিন্তু প্রকৃতপক্ষে হিলিয়ামের ভর হচ্ছে 4 একক। তার মানে পরমাণুতে প্রোটন ছাড়াও আরেক ধরনের কণার উপস্থিতি লক্ষ্য করা যায়, সেটাই হলো নিউট্রন কণা। আচ্ছা, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে 1932 খ্রিস্টাব্দে যখন নিউটন আবিষ্কার হলো, তখন বোর এবং রাদারফোর্ড এবং আরেকজন বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী নিলস বোর, এরা দুজন মিলে পরমাণুর একটি মডেলকে ওনারা দেখালেন। সেটা কি জিনিস? তাকে আমরা বলি হচ্ছে বোর রাদারফোর্ড পরমাণু মডেল। বোর রাদারফোর্ডের পরমাণু। তা কি আছে এই মডেলে? তা এখানে একই রকম ভাবে আমরা কিন্তু রাদারফোর্ডের মডেলে দেখেছিলাম যে পরমাণুর যে প্রোটন মানে সমস্ত ধনাত্মক আধান কিন্তু নিউক্লিয়াসে অবস্থান করে। এই ছবিটা ভালো করে দেখো, এই ছবি দেখে তোমরা বুঝতে পারবা যে, এবং এটাও বলেছিলাম রাদারফোর্ডের পরীক্ষা থেকে, যে পরমাণুর কিন্তু বেশিরভাগ অঞ্চলই ফাঁকা হয় এবং খুব মানে একদম সেন্টারের মধ্যে কিন্তু থাকে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন, এবং তার চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। এই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, এবার আসলো বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলের 2-1টি ত্রুটি আমরা লক্ষ্য করেছিলাম, তার জন্য এই মডেলটাকে আবার নতুন করে দুজন বিজ্ঞানী মিলে একত্রে এটাকে মানে প্রপোজ করলেন। তা এই কি বলা ছিল এই মডেলে? এই বোর এবং রাদারফোর্ডের মানে পরমাণু মডেলের 2টো ভাগ ছিল। একটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, নিউক্লিয়াস যাকে আমরা কেন্দ্রক বলতে পারি। আরেকটা কি ছিল? নিউক্লিয়াস বহির্ভূত, নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন। এই হচ্ছে দুটো জিনিস, একটা নিউক্লিয়াস বা কেন্দ্র, একটা হচ্ছে নিউক্লিয়াস বাইরের বা নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন বা বাইরের অংশ। আচ্ছা, তা প্রথমে আসছি আমি নিউক্লিয়াস বা কেন্দ্রক নিয়ে। দেখো এখানে নিউক্লিয়াস বা কেন্দ্রকের মধ্যে কোন কোন কণা অবস্থান করবে সেটাই কিন্তু বলেছিলেন বিজ্ঞানী বোর এবং বিজ্ঞানী রাদারফোর্ড। তা 1 নম্বরে আসছি, মনে করো যে এখানে বলা ছিল কি, যে পরমাণুর যে নিউক্লিয়াস বা কেন্দ্রক সেখানে থাকবে হচ্ছে 2টো কণা, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, এই 2টো কণার অবস্থানটা কোথায় হবে? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেক ধরনের প্রশ্ন অনেক সময় আসে যে প্রোটন এবং নিউট্রন এই 2টো কণাকে একত্রে বলে হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন, তোমরা এটা মনে রাখবে, মানে নিউক্লিয়ন হলো প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, মানে প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলে হচ্ছে নিউক্লিয়ন। ঠিক আছে। আচ্ছা,
আর কি ছিল, আর ছিল হচ্ছে যে পরমাণুর যে ভর, মানে পরমাণুর ভর বলতে আমরা কি বুঝি, যেহেতু ইলেকট্রন ভর খুবই নগণ্য হয়, খুবই হালকা হওয়ার জন্য, তার জন্য পরমাণুর ভরকে আমরা কিন্তু এই পরমাণুর যে ভর, মানে একটা পুরো পরমাণুর যে ভর, সেই পরমাণুর ভরকে কিন্তু আমরা এই প্রোটন এবং নিউট্রনের এই মিলিত ভরটাকেই বলবো হচ্ছে পরমাণুর ভর। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট ছিল, যেহেতু পরমাণুর মানে ভরটা হচ্ছে নিউক্লিয়াসের যা ভর হবে সেটাই হচ্ছে পরমাণুর ভর, কারণ এখানে মানে প্রোটন এবং নিউট্রন একত্রে অবস্থান করে। তার মানে হচ্ছে যে সমস্ত ভর থাকবে হচ্ছে ওই সেন্টারটার মধ্যে বা কেন্দ্রকটার মধ্যে, ওই সেন্টারের মধ্যেই সমস্ত পুরো পরমাণুটার ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। তার জন্য কিন্তু আমরা বলতে পারি যে এর ঘনত্বটা খুব বেশি হয়, ঘনত্ব খুব বেশি হয়। কার ঘনত্ব বেশি হয়? ওই নিউক্লিয়াসের যে ঘনত্ব সেটা খুব বেশি হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আরো মানে জানতে পারবো, সেটা হচ্ছে যে মনে রাখবে যে এই যে আমি বললাম প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টি বা যোগফল, এই যোগফলটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। এটা একটু মনে রাখবে, ভর সংখ্যা, যাকে আমরা এ দিয়ে, ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে তো হবে না, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তার মানে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তাদের ওই যোগফলটাই হলো ভর সংখ্যা। তা ভর সংখ্যাকে আমরা অবশ্যই লিখতে পারি পি প্লাস এন, পি মানে প্রোটন, এন মানে হচ্ছে নিউট্রন। আচ্ছা, আরেকটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা এটাকে আমরা বলি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এটাকে বড় হাতে বা ক্যাপিটাল জেড দিয়ে যাবে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে শুধু প্রোটন সংখ্যাটাকে বলতে হবে, যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, শুধু প্রোটন নাম্বারটা মনে রাখবে, সেই প্রোটন নাম্বারটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, যেহেতু পরমাণু নিস্তড়িত হয়, কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকার জন্য মোট ধনাত্মক এবং মোট ঋণাত্মক আধানটা সমান হওয়াতে সেটা জিরো হয়ে যাচ্ছে আধানটা, তার মানে পরমাণু নিস্তড়িত। তার জন্য কিন্তু এই পারমাণবিক যে সংখ্যাটা যেটা বললাম পি বা জে যেটাকে বললাম, এটা আমরা কিন্তু সমান সমান ইউ লিখতে পারি, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য আমরা কিন্তু এটাকে ই দিয়েও লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার আসছি হচ্ছে পরের পার্টটাতে। তারপরে পার্টটা কি বললাম, যে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন, নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহলও বলা যায়। তার মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি ছিল যে যখনই কোনো আধানযুক্ত কণা আরেকটা আধানযুক্ত কণাকে কেন্দ্র করে যখন প্রদক্ষিণ করে, তখন সেটা অবিরাম শক্তি হারাতে হারাতে কিন্তু একসময় সেই কণার উপরে গিয়ে পড়ে। যার জন্য আমরা আগের দিনকার পড়েছিলাম যে পরমাণুর যে নিউক্লিয়াস, এখানে প্রোটন থাকতো এবং এর বাইরে বিভিন্ন কক্ষপথে নেগেটিভ কণা মানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় শক্তি হারাতে হারাতে সেই নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়লে পড়ে কিন্তু পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু এখানে কিন্তু জিনিসটা একটু অন্য, বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে। এখানে বলা হয়েছে কি, তোমরা এটা একটু ভালো করে লক্ষ্য করে ছবিটা, এখানে যেটা বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো যখন পরিভ্রমণ করে বা যখন ঘোরে, তখন মনে রাখবে যে তখন কিন্তু সেই ইলেকট্রনগুলো কোনো শক্তি মানে শোষণও করবে না, আবার কিন্তু কোনো শক্তি বর্জনও করবে না, অর্থাৎ শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। তার জন্য কি হবে, তার জন্য ইলেকট্রনের শক্তিটা একই থাকবে, যার জন্য কিন্তু তারা শক্তি হারানোর কোনো ব্যাপার নেই, অর্থাৎ এটা কিন্তু
ঘুরতে ঘুরতে ওই নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়ারও কোনো ব্যাপার নেই, যার জন্য কিন্তু আমরা পরমাণুকে দেখতে পাই স্বাধীন অবস্থায়। ওকে, আচ্ছা, আরেকটা হলো যে ইলেকট্রনগুলো কোথায় ঘুরবে। ইলেকট্রন কিন্তু ইচ্ছে মতো কোনো মানে কক্ষপথে ঘুরবে না, এগুলোকে বলা হয় কক্ষপথ। বলছি আমি যে ইলেকট্রনগুলো যখনই নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, সেই ঘোরার যে রাস্তাটা তাকে আমরা বলি হচ্ছে কক্ষপথ, এটা আমরা বলি হচ্ছে অরবিট বা শেল। অরবিট বা শেল মানে কক্ষপথ। এবার এই কক্ষপথগুলো গোলাকার, এবার এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো যখন ঘুরবে বা পরিভ্রমণ করবে, তখন আমি কি বললাম এইমাত্র যে তখন তারা কোনো প্রকার শক্তি গ্রহণ করবে না, বর্জন করবে না। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখন এটা ঘুরবে তখন কিন্তু মানে কতগুলো নির্দিষ্ট মানের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে যেমন তেমন ব্যাসার্ধ হলে কিন্তু হবে না, নির্দিষ্ট মানের কতগুলো ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে তারা কিন্তু পরিভ্রমণ করবে। আচ্ছা, এবং এই কক্ষপথগুলো মনে রাখতে হবে যে কক্ষপথের কিন্তু যে মাপটা মানে ব্যাসার্ধের যে মাপটা এটা কিন্তু নির্দিষ্ট হয়ে থাকবে, এবং এই নির্দিষ্ট মানের ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে। এবং ওই নির্দিষ্ট মানের যে ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথ তাকে বলা হয় হচ্ছে স্থির বা স্থায়ী কক্ষপথ। স্থির বা স্থায়ী কক্ষপথ মানে এগুলো পার্মানেন্ট হবে আর কি, স্থির বা স্থায়ী কক্ষপথ। স্টেশনারি অরবিট বলা হয় এটাকে, স্থির বা স্থায়ী কক্ষপথ। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন কক্ষপথে যখন পরিভ্রমণ করবে তখন কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটা কি করে আমরা বের করব। তার জন্য একটা সূত্র বলতে পারো তোমরা যে 2n², এটা একটা সূত্র বলতে পারি আমরা। ঠিক আছে, এই সূত্রটা আমি বলছি। আচ্ছা, তার আগে দেখে নিই এই যে কক্ষপথগুলো যে আমি বললাম, এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো প্রথম কক্ষপথ, এটা প্রথমে আছে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপরে চতুর্থ, এভাবে আস্তে আস্তে বাড়ছে কক্ষপথ। তা নিউক্লিয়াসের ঠিক পরের যে প্রথম কক্ষপথ তাকে আমরা বলি হচ্ছে কে কক্ষ, লেখা আছে কে কক্ষ। তারপরটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা এল কক্ষ, তারপরটা দেখো এম কক্ষ, 4 নম্বর দেখো এন কক্ষ। এইভাবে কিন্তু কক্ষপথগুলো ক্রমশ বাড়বে, কে এল এম এন ও পি এভাবে করতে করতে বাড়বে। তার মানে এখানে এই যে 2n² একটা সূত্র লিখলাম, এটা হচ্ছে আচ্ছা এনটা এখানে কি, এনটা হলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 বাদ দিয়ে 1 2 3 4 এগুলো সব নেগেটিভ হবে না কিন্তু। এবং মনে রাখবে যে n যদি 1 হয়, n = 1 মানেই কিন্তু এটা কিন্তু প্রথম কক্ষপথ, মানে হচ্ছে কত কে। n1 মানে কিন্তু হলো কে, ঠিক আছে। n2 মানে কিন্তু পরে কক্ষপথ মানে l। n যদি 3 হয় এটা তোমার হয়ে গেল m, n যদি 4 হয় এটা হয়ে গেল হচ্ছে n। এভাবে তোমার বাকিগুলো চলবে। তার মানে n1, তার মানে কক্ষপথ নাম্বার 1 মানে যাকে আমরা বলি কে কক্ষ। এবার কে কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন ঘুরবে বা থাকবে সেটা ফর্মুলাটা হচ্ছে 2n², অর্থাৎ কে মানে হচ্ছে n = 1। তাহলে n = বা n এর মান যদি এখানে 1 বসাই তাহলে যে মানটা আসবে সেটাই হবে প্রথম কক্ষপথের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। বলি তাহলে এখানে 2 লিখলাম, এখানে n হচ্ছে 1, তাহলে 1², এটা 2 × 1 তার মানে কত আসলো 2। তার মানে প্রথম কক্ষপথে সর্বাধিক থাকতে পারবে 2টি ইলেকট্রন। তারপর চলে আসি সেকেন্ড শেলে বা সেকেন্ড কক্ষপথে, 2 × 2² কত হয় 2 × 4, তার মানে 8 হয়ে গেল। সেকেন্ড শেলে থাকতে পারে সর্বাধিক 8টি ইলেকট্রন। তারপরে 3 নম্বরে 18টি, 4 নম্বরে দেখো 32টি আসলো। এইভাবে বাকিগুলো হবে, কিন্তু সূত্রটা হচ্ছে কত 2n²। এটা হচ্ছে ইলেকট্রন কোন কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকবে তার সূত্র। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। এবার আমরা চলে আসছি কিছু অন্যরকম একটা ব্যাপারে, এটা নিয়ে পরে আবারও আসি।
তাহলে এটা ছিল বোর এবং রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল। এবার যেটা একটু বললাম একটু আগে যে নিউক্লিয়ন যে ব্যাপারটা বললাম, অর্থাৎ যেখানে প্রোটন এবং হচ্ছে নিউট্রন একসাথে বলা হয়েছে নিউক্লিয়ন। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু সে করতে হবে যে এই ধরনের প্রবলেম পরীক্ষাতে অনেক সময় আসে, যে সেটা হচ্ছে যে মনে করো যে এবার এখানে নিউক্লাইড এই ব্যাপারটা কি, নিউক্লিয়ন তো বুঝে গেলাম, নিউক্লিয়ার ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে আমি একটু আগে বললাম ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা সম্বন্ধে একটু জানতে হবে, এটা একটু বললাম। এবার কোনো একটা মৌলের যে পরমাণু তার ভর সংখ্যা এবং এবং মনে করো পারমাণবিক সংখ্যা তোমাকে দেওয়া আছে, এবার তাকে আমরা লিখবো কি করে, এটা একটা প্রশ্ন, কিন্তু তাকে আমরা লিখবো কি করে। একটা মনে করো একটা যে কোনো একটা মৌল আছে, মনে করো যে কোনো মনে করো একটা এক্স একটা মৌল আছে, তাই এই এক্স এর মনে করো ভর সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে, ভর সংখ্যা মনে করো একটা যে কোনো মান ধরতে হবে, মনে করো আমি এখন বললাম হচ্ছে এ দেওয়া আছে, যাও। আচ্ছা, আবার এক্স এর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত দেওয়া আছে, মনে করো বি দেওয়া আছে। দেখো ভর সংখ্যা মানে কিন্তু জানি আমরা যে প্রোটন প্লাস নিউট্রন, তার মানে এ যে ভর সংখ্যা দেওয়া আছে এটা কিন্তু প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এবার এক্স হচ্ছে সেই মৌলটার চিহ্ন, পরমাণুটার চিহ্ন, তাহলে ভর সংখ্যা দেওয়া আছে এ আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে বি, তার মানে এবার একে আমি এখানে লিখবো কি করে, লেখার এখানে কি করে লিখবো, এখানে তোমরা মনে রাখবে যে কোনো মৌলের যে চিহ্ন তার উপরে লিখতে হয় হচ্ছে ভর সংখ্যা, তার মানে উপরের বাঁ দিকে এটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচের বাঁ দিকে তোমরা লিখবে হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমি যে আমি লিখলাম কোনো একটা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা, এই লেখার যে পদ্ধতি তাকেই আমরা বলি হচ্ছে নিউক্লাইড, অর্থাৎ নির্দিষ্ট ভর সংখ্যা এবং নির্দিষ্ট পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুকে আমরা বলি হচ্ছে নিউক্লাইড। মানে এখানে কিন্তু দেখো আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি যে এটা ভর সংখ্যা, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা, এবং এই লেখার যে ধরনটা তাকে আমরা বলি হচ্ছে নিউক্লাইড। ওকে, তা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো ক্যালসিয়াম নিয়ে বলছি। মনে করো ক্যালসিয়াম একটা সবাই জানি ধাতু এবং একটা পরমাণু, ক্যালসিয়ামের পরমাণুর মধ্যে মনে করো এখানে দেওয়া আছে হচ্ছে 40, এখানে দেওয়া আছে হচ্ছে 20। তা ভালো করে দেখো, এটা কিন্তু একটা নিউক্লাইড, কারণ এখানে ক্যালসিয়ামের ভর সংখ্যা 40 বুঝতে পারছি আমরা, আর হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 20 বুঝতে পারছি, তার মানে নির্দিষ্ট ভর সংখ্যা এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে আমরা বলি হচ্ছে নিউক্লাইড। ওকে, আচ্ছা, তোমাকে বললো এই যে ক্যালসিয়াম এখানে দেওয়া আছে, তোমাকে বললো এর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, আর মনে করো তোমাকে বললো নিউট্রন সংখ্যা বের করতে। কি করে বের করবে, খুব সহজ। তাহলে নিচেরটা হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা, যেটা বললাম একটু, মানে হচ্ছে পরমাণু মানে প্রোটন সংখ্যা। এবার প্রোটনের সাথে কার সংখ্যা সমান হবে, ইলেকট্রন সবসময় সমান হবে, তার মানে এখানে 20টা প্রোটন 20টা হচ্ছে ইলেকট্রন, লিখে দাও, হয়ে গেল, অসুবিধা নেই। আচ্ছা, নিউট্রন কোনটা, দেখো ওপরেরটা হচ্ছে 40 দেওয়া, মানে 40 মানে হচ্ছে কি, 40 মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন একসাথে আছে কিন্তু, আর তার মধ্যে আমরা কিন্তু মানে প্রোটনটা কত পেয়ে গেলাম 20, আর প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা কত আসলে যোগ করে 40, তার মানে 40 থেকে 20 বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো হচ্ছে নিউট্রন সংখ্যা, তার মানে 40 মাইনাস কত 20, তার মানে 40 মাইনাস 20 আমাদের কত হয়ে গেল 20। এই ধরনের কিছু প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে, এবং হয়তো বললো যে ক্যালসিয়াম 40-20 এর ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যাটা বের করো। আচ্ছা, ওকে।
আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে মনে করো তোমাকে বলবো যে পারমাণবিক যে সংখ্যা মানে পরমাণু যে ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তাকে পরমাণুর মূল ধর্ম বা মূলগত ধর্ম বা মৌলিক ধর্ম বলা হয় কেন? পারমাণবিক সংখ্যা মানে মানে প্রোটন সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটাকে পরমাণুর মূলগত ধর্ম বলে কেন? মূলগত ধর্ম বলে কেন বলে? কারণ মনে রাখবে যে পরমাণুর যে ধর্ম ভৌত ভৌত এবং রাসায়নিক দুটোই, সেটা কিন্তু নির্ভর করে শুধুমাত্র প্রোটন সংখ্যার উপর। আর প্রোটন সংখ্যা মানেই হলো পারমাণবিক সংখ্যা, মানে পরমাণুর যে ধর্মটা, এবার ধর্ম যার উপরে নির্ভর করবে তাকে আমরা বলি হচ্ছে মূলগত ধর্ম, বা একে আমরা বলি হচ্ছে স্বকীয় ধর্ম। ওকে, তার মানে তার জন্য আমরা বলতে পারি যে এই পারমাণবিক সংখ্যাকে আমরা বলি হচ্ছে কোনো পদার্থের মূলগত ধর্ম, কারণ ধর্মটা নির্ভর করবে হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যার উপর। ওকে, আচ্ছা, এবার আসছি কিছু ইলেকট্রন বিন্যাস নিয়ে, যেটা আমি বললাম একটু আগে বোর এবং রাদারফোর্ডের মডেলের। ইলেকট্রন বিন্যাস, মনে করো ইলেকট্রন বিন্যাস, কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে আমি এখনই বললাম। আচ্ছা, মনে করো তোমাকে শুরু করছি আমি হাইড্রোজেন দিয়ে। আচ্ছা, হাইড্রোজেন একটা মৌল, এর পারমাণবিক সংখ্যা মনে করো বলে দেওয়া আছে 1, মানে এর একটাই মাত্র প্রোটন বা একটাই মাত্র ইলেকট্রন। পারমাণবিক সংখ্যা সবসময় কিন্তু আমরা নিচে দেখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস, এবার ইলেকট্রন বিন্যাস মানে কি? ইলেকট্রন বিন্যাস কথাটা মানে হলো যে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে। যদি আমি লিখতে চাই তাহলে কি করে লিখব? দেখো, প্রথমে কথা হচ্ছে এটা আমরা অনেকভাবে লিখতে পারি। যে আমরা একটু আগে দেখলাম যে 2n² এর সূত্র অনুযায়ী কে তে কে কক্ষপথে থাকতে পারে 2টি ইলেকট্রন, তারপরে এল এ থাকতে পারে 8টি ইলেকট্রন, এম এ থাকতে পারে কয়টা? 18টা, আর এন এ থাকতে পারে হচ্ছে 32টা ইলেকট্রন। এভাবে পারবে আসতে। তা যেহেতু হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন, তার মানে এটার এই প্রথম যে কক্ষপথ সেখানে থাকতে পারে সর্বাধিক 2টো ইলেকট্রন, তার মানে ওর একটাই আছে, তার মানে এখানে এক লিখলেই হয়ে গেল। ঠিক আছে, বা এটাকে আমরা কিন্তু ওই কক্ষপথের যে নাম মানে কে লিখেও তার ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু 1 লিখতে পারি। ওকে, আচ্ছা, তারপরে মনে করো আমি ধরলাম লিথিয়াম বলে একটা পরমাণু আছে, এলআই, এখানে 3 মানে হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, মানে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। যদি এর বিন্যাসটা বের করি, কি করে করব? দেখো, প্রথম কক্ষপথে থাকতে পারে 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম, কিন্তু তার বেশি না, তার মানে প্রথম কক্ষপথে অবশ্যই 2 লিখব। এখানে একটা কমা দিব, কমা মানে আমরা এখন পরে কক্ষপথে যাচ্ছি। বাকি থাকলো আর একটা ইলেকট্রন, লিখে দিলাম, হয়ে গেল। বা এটা কিন্তু আমরা ওই কক্ষপথের প্রথমে নাম দিব কে, মনে করো কে তে আছে 2টো, কমা দিয়ে কে এর পরে আছে এল, এল এ আছে কটা? এভাবে বা এভাবে দুটোই কিন্তু রাইট। ওকে, তারপরে মনে করো তোমাকে বললাম আমি সে মনে করো কার্বন, কার্বনে আছে 6টা ইলেকট্রন বা 6টা প্রোটন, তো একইভাবে 2 হবে, তারপরেরটার মধ্যে কত হবে? 4 হবে। বা একে আমি লিখতে পারি কে ব্র্যাকেটে 2 বা এখানে এল ব্র্যাকেটে হচ্ছে 4। ওকে, আর মানে আরো কিছু আছে এক্সাম্পলে, এটা আমি শিখলাম। এবার দেখো ভালো করে, যে মনে করো এবার আসি, মনে করো সোডিয়াম একটা পরমাণু, সোডিয়ামের হচ্ছে 11 আছে, 11 মানে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটনও আছে। তাহলে এর বিন্যাসটা কি হবে? তাহলে প্রথম কক্ষপথে হবে কটা? 2টা, তারপরেটা সর্বাধিক থাকতে পারে 8টা, 8টার বেশি কিন্তু হবে না, তার মানে 8 লিখলাম। তারপরে তাহলে 8 আর 2 10 হয়ে গেল, বাকি থাকলো একটা, তার মানে ওকে। আচ্ছা, তারপরে আসছি মনে করো অ্যালুমিনিয়াম, এর হচ্ছে 13 সংখ্যাটা, তার মানে 2 হবে এখানে, কমা 8 হবে, কমা কত হবে? 3 হবে। ওকে, আচ্ছা, এভাবে বাড়তে বাড়তে মনে করো তোমার আমি তোমাকে বলছি ক্যালসিয়াম ভাবো। এবার ক্যালসিয়ামের হচ্ছে তোমার 20টা আছে। হ্যাঁ, তাহলে
কে কক্ষে থাকতে পারে কটা, সর্বাধিক 2টা, তারপরে এল এ কটা বললাম 8টা, এম এ কটা বললাম 18টা, আর কে এল এম এন এন এ বললাম হচ্ছে 32টা। এবার এই নিয়ম অনুযায়ী কিন্তু এটা হচ্ছে তোমার 3 নম্বর কক্ষ, 1 2 3। দেখি তাহলে কি হবে বিন্যাসটা। তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক কটা, 2টা, তারপর সর্বাধিক কটা, 8টা। ওকে, তারপরে হিসেব মতো কিন্তু এখানে থাকতে পারে 3 নম্বরে ম্যাক্সিমাম বা সর্বাধিক 18টা। তার মানে এখানে দেখো 20টা আছে টোটাল, তাহলে 8 আর দিয়ে 10 হয়ে গেল, তার মানে আর লাগে কটা, তার মানে 10টা। অনেকেই বলবে এটাই হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস, অ্যাকচুয়ালি এটা ইলেকট্রন বিন্যাস না। যেহেতু আমরা ক্লাস 9-এ পড়ছি, তা এই কক্ষগুলোর মধ্যে কিন্তু আরো বিভিন্ন কক্ষ থাকে, যাদেরকে আমরা বলি হচ্ছে উপকক্ষ বা সাব সেল। তা এটা নিয়ে যেহেতু আমরা এখন পড়তে পারছি না, তাই কাজে আমাদের একটু মনে রাখতে হবে যে কোনো পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস হবে, এবং মনে রাখতে হবে যে তার সব থেকে বাইরের যে কক্ষটা সেখানে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তার মানে এখানে কিন্তু 2 8 10 করা যাবে না। 2 8 10 করলে কিন্তু এই সর্ববহিষ্ঠ আমি যদি 10 করে দিই, তা সব থেকে বাইরে কক্ষ কিন্তু এটা বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 8-এর বেশি ইলেকট্রন হয়ে গেছে। যদিও এই ওই সূত্র অনুযায়ী 2n² এর সূত্র অনুযায়ী 3 নম্বর কক্ষে কিন্তু থাকতে পারে সর্বাধিক 18টা ইলেকট্রন, কিন্তু তবু আমি বলছি যে এটা তোমরা এভাবে লিখবে না। এটা লেখার নিয়মটা হচ্ছে যে কোনো পরমাণুর যে যখন আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখবো তখন সর্ববহিষ্ঠ বা সব থেকে বাইরের যে কক্ষটা সেখানে কোনোভাবেই যেন 8-এর বেশি ইলেকট্রন না হয়, সর্বাধিক থাকতে পারবে 8টা। তার মানে এই 10টাকে আমরা একটু স্প্লিট করতে হবে। মানে কিরকম করতে হবে, এখানে 8-এর বেশি রাখা যাবে না। তার মানে 8 আর 16 আর 2 18, বাকি থাকলো দুটো, এই দুটো গিয়ে তোমার হচ্ছে ওই 4 নম্বর কক্ষে গিয়ে বসবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রন, বিভিন্ন মৌলের ইলেকট্রন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তা তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তা এই হচ্ছে আজকের মতো এখানে আলোচনা। ঠিক আছে, থ্যাংক ইউ।